আচ্ছা আবার আচ্ছা আই গেস রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আচ্ছা শেয়ার দিচ্ছি আবার। আচ্ছা ঠিক আছে, তো আমরা আগের দিন হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন শুরু করেছিলাম। অ্যাঙ্গেল মডুলেশনের ভেতর আমরা বলেছিলাম দুই রকম জিনিস। এর আগে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে কথা বলছি, তাই না? তার মানে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডকে আমরা চেঞ্জ করতাম, আর এখন হচ্ছে ক্যারিয়ারের অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করবো। আমরা যে মডুলেশনটা ব্যবহার করব সেই মডুলেশনে এখন ক্যারিয়ারের অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করব অ্যামপ্লিটিউডের পরিবর্তে। তো এটা দুই রকম হতে পারতো, এক হচ্ছে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করার মাধ্যমে, আর একটা হচ্ছে ফেজকে চেঞ্জ করার মাধ্যমে। তো এটাই আমরা দেখেছিলাম, দুইটাই আমরা কম্পেয়ার করে করে দেখতেছিলাম যে যদি ভিন্ন ভিন্ন হয়, মানে সহজ কথায় ক্যারিয়ারের আমরা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করব মেসেজ সিগন্যাল অনুযায়ী। এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল মডুলেশন। কাজে অ্যাঙ্গেল বলতে আমরা কজের ভেতরে যেই পার্টটা আছে, আমাদের ক্যারিয়ারটা ছিল এসি কজ ওমেগা সিটি, আগে আমরা লিখতাম নরমাল, তাই না? তো এখন ওমেগা সিটিটাকেই আমরা একটু এলাবোরেটলি লিখতে চাই, তাই জন্য এটাকে থেটা আইটি এইভাবে করে আমরা লিখেছি। এই থেটা আইটির ভেতরে আমাদের জিনিসপত্র আছে, ফ্রিকোয়েন্সিও আছে বা ফেজ, যেটা সেই ফেজও আছে। এটাকেই মূলত আমরা ফেজ বলছি, থেটা আইটি। তার মানে একটা মেসেজ সিগন্যালকে যদি আমি অ্যাঙ্গেল মডুলেটরের ভেতরে পাঠাই, লেটস সে আমি যদি এসটি পাই, তো এই এসটিটাই হচ্ছে আমাদের আর কি সেই মডুলেটেড সিগন্যাল, অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল। তার মানে সেখানে থেটাটার ভিতরে মেসেজ সিগন্যালটা থাকবে। এই এসটি তে যেই থেটা পার্টটা, সেই থেটা পার্টটার ভিতরে মেসেজ সিগন্যালের অংশটুকু থাকবে, অ্যাঙ্গেলের অংশটুকু থাকবে। আচ্ছা, তো এই জন্য আমরা দেখেছিলাম যে যখন বিফোর মডুলেশন এই থেটাটা নর্মালি ছিল ওমেগা সিটি, যেটা আমরা আগেও দেখেছি, এসি কজ ওমেগা সিটি তো থাকতো, তাই না? যে ওমেগা সিটি তার সাথে একটা ফাই টি, একটা ফাই সি, একটা ইনিশিয়াল ফেজ, ক্যারিয়ারের একটা ইনিশিয়াল ফেজ, মানে একটা অ্যাঙ্গেল থাকতে পারে, লেটস সে ধরেন এরকম আর কি, যদি হয় মানে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল বা একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল। সাধারণত কজের সাথে তো একটা অ্যাঙ্গেল টাইপেরও থাকে, অনেক সময় থাকে অনেক সময় নাও থাকতে পারে ইনিশিয়াল। এই ফাইটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল ফেজ। ঠিক আছে, তার মানে আহ, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, ইনিশিয়াল ফেজ যাকে বলছে। ঠিক আছে, মানে এই টাইপের আর কি হতে পারে, এসি কজ ওমেগা সিটি প্লাস 30 ডিগ্রি এরকম হতে পারে। তো এইটাই হচ্ছে সেই ফাই সিটা, ইনিশিয়াল ফেজ। পুরোটাকে আমরা বলতেছি আমাদের থেটা আইটি। এর ভেতর যে ওমেগা সিটি পার্টটা, তার সাথে এই ফাই সি একটা কনস্ট্যান্ট পার্ট, একটা ইনিশিয়াল ফেজ থাকতে পারে নাও থাকতে পারে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের, যখন আমরা মডুলেশন করি নাই, তো মডুলেশন না করার কারণে এমটি এখানে নাই ফেজটার ভেতর, কারণ আমাদের তো ফেজের ভেতরই মেসেজ সিগন্যালটাকে আনতে হবে। তো মেসেজ সিগন্যালটা এখনো আসে নাই, কাজে এটা বিফোর মডুলেশনের সিনারিও। আর এরপরে আমরা দেখবো আফটার মডুলেশন। তো আফটার মডুলেশনে যাওয়ার আগে আমরা যেটা একটু দেখতে চাই সেটা হচ্ছে যে ফেজ আর ফ্রিকোয়েন্সির ভেতর রিলেশন কি। ঠিক আছে, ফেজ আর ফ্রিকোয়েন্সির ভিতর রিলেশন, তার কারণ আমাদের এই অ্যাঙ্গেল মডুলেশন দুইটা, ফ্রিকোয়েন্সি আর ফেজ মডুলেশন, এরা আসলে রিলেটেড, একটা একটা সাথে মোটামুটি রিলেটেড। ওই ইকুয়েশন গুলো আমরা একটু দেখতে চাচ্ছিলাম। তো ওমেগা সমান ডি থিটা বাই ডিটি আমরা এইচএসসি তে পড়ে এসেছি, এইচএসসি বা এল লেভেলস এ পড়ে এসেছি। ওমেগা সমান ছিল ডি থিটা বাই ডিটি, ওখান থেকে 2 পাই এফ সমান ডি থিটা বাই ডিটি আমরা লিখতে পারি। এখান থেকে ফ্রিকোয়েন্সিটা থেটার সাথে রিলেটেড হয়ে গেল। ঠিক আছে, তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2 পাই ডি থিটা বাই ডিটি, এই একটা রিলেশন। আর থেটাটাকে যদি আমরা লেটস বের করতে চাই, থেটাটাকে যদি বের করতে চাই, তো তখন ইন্টিগ্রেট করতে হবে থেটাটাকে, যদি সাবজেক্ট করতে চাই এফ এর রেসপেক্টে। কাজে উভয় পক্ষকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করে ফেললে এই থেটা আইটিটা বের হয়ে যাবে। এটা হচ্ছে থেটার সাথে এফ এর রিলেশন। হ্যাঁ, দুইটা রিলেশন আমরা বের করে নিয়েছিলাম। এরপরে আমরা ডিরাইভেশনটা দেখেছিলাম যে মূলত আহ, এটা ছিল বিফোর মডুলেশনে। আফটার মডুলেশনে আমাদের মেসেজ সিগন্যালটা থাকতে হবে এই থেটার ভেতরে। আফটার মডুলেশনে সেটা এইরকম চেহারা পাচ্ছিল, কনস্ট্যান্ট পার্টটা মানে ওমেগা সিটি পার্টটা, তার সাথে কেপি এমটি, কেপি এমটি, কেপিটা ছিল সেন্সিটিভিটি ফ্যাক্টর। ওখান থেকে আমরা পুরো এসটি রিলেশনটা পেয়ে যাচ্ছিলাম। এসটা ছিল এসি কজ থেটা আইটি। তো এসি কজ থেটা আইটির এখানে আমাদের আহ, আমরা ভ্যালুটা জাস্ট বসিয়ে দিয়েছি, থেটা আইটির ভ্যালুটা সিম্পলি এখানে বসিয়ে দিয়েছি। এটাই হয়ে গেল আমাদের ফেজ মডুলেটেড সিগন্যাল। আর যদি আমরা বের করতে চাই ইয়েটাকে, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটাকে, সিমিলারলি আমাদের বিফোর মডুলেশনের ফ্রিকোয়েন্সিটা ছিল নর্মাল কনস্ট্যান্ট একটা ফ্রিকোয়েন্সি। তো এই কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি থেকে আমরা যখন মেসেজ সিগন্যালটাকে ইনকর্পোরেট করতেছি ফ্রিকোয়েন্সির ভেতরে, মডুলেশন যখন আমরা করে ফেলবো,
তখন এখানে কেএফ একটা কনস্ট্যান্ট চলে আসলো। তো কেএফ তো মানে শুধু এফআই তো পেলে হবে না, আমাদের থেটাটাকে পেতে হবে, কারণ মডুলেটেড সিগন্যালের ভেতর তো থেটা আইটি আছে। তাই জন্য থেটা আইটিটা আমরা ডিটারমাইন করে নিচ্ছিলাম ইন্টিগ্রেট করে করে ঠোরে আমরা এই টাইপের একটা ইকুয়েশন পেয়েছিলাম। এটাকে এখানে বসিয়ে দিলে হয়ে গেল, থেটা আইটির ভেতরে এটাকে বসিয়ে দিলে হয়ে গেল। এই ছিল আমাদের রিলেশন। এরপরে আমরা কিছু আচ্ছা আমরা ওয়েভ ফর্ম গুলো আঁকানোর চেষ্টা করেছিলাম যে কেমন হবে। ফ্রিকোয়েন্সি ফেজ মডুলেশনের ক্ষেত্রে ওয়েভ ফর্ম গুলো ভিজুয়ালাইজ করা একটু কঠিন, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি মডুলেশন বা ফেজ মডুলেশনের ক্ষেত্রে ওয়েভ ফর্ম গুলো ভিজুয়ালাইজ করা একটু টাইম ডোমেইনে। তাও আমরা মোটামুটি এক্সপ্লেন করা ট্রাই করেছিলাম, হাতে আঁকতে কিভাবে হতে পারে সেটা ব্যাখ্যা করা ট্রাই করেছিলাম। দুই ধরনের সিগন্যাল ক্ষেত্রে, একটা যদি নর্মাল সাইন টাইপের হয়, আর একটা যদি এরকম ওয়ান স্লোপের একটা স্ট্রেট লাইন হয়, প্রথমে জিরো তারপর ওয়ান স্লোপের একটা স্ট্রেট লাইন, এরকম যদি হয়। আর কিছু একটা প্রপার্টি আমরা দেখতেছিলাম, আজকে আমরা এখান থেকেই কন্টিনিউ করবো, ঠিক আছে। আমাদের যে মডুলেটেড সিগন্যালটা তার কিছু প্রপার্টি আমরা দেখবো। আচ্ছা, প্রপার্টির ভেতর ফার্স্ট অফ অল যেটা আমরা বলেছিলাম, আমাদের ট্রান্সমিটেড পাওয়ারটা কনস্ট্যান্ট। ট্রান্সমিটেড পাওয়ারটা কনস্ট্যান্ট কেন? কারণ পাওয়ারটা মূলত ডিপেন্ড করে অ্যামপ্লিটিউডের উপর, তাই না? আমাদের যে পাওয়ারটা সেটা কনস্ট্যান্ট, কারণ পাওয়ারটা মূলত অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে। তো আমাদের যেহেতু এটা ফেজ মডুলেশন বা ফ্রিকোয়েন্সি মডুলেশন, তাই না, অ্যামপ্লিটিউডের সাথে কোনো রিলেশন কিন্তু নাই, ঠিক আছে। অ্যামপ্লিটিউডের সাথে কোনো রিলেশন কিন্তু নাই। তাই জন্যই আমাদের এখানে পাওয়ারটা কনস্ট্যান্টই থাকবে। অ্যামপ্লিটিউড যেহেতু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, পাওয়ারটা কনস্ট্যান্ট। পাওয়ারটা মূলত এরকমই হবে, a স্কয়ার বাই 2। আমরা তো জানি যে কোনো একটা সাইন ওয়েভ বা কস ওয়েভের পাওয়ার হচ্ছে তার যে অ্যামপ্লিটিউড থাকে। মানে ধরেন যদি একটা সাইন ওয়েভ হয় এই টাইপের, একটা সাইন ওয়েভ যদি আমরা লেখার ট্রাই করি যে 2 সাইন ওমেগা, ওমেগার একটা ভ্যালু দিলাম মনে করেন 500t, এরকম যদি একটা সাইন ওয়েভ হয়ে থাকে বা একটা ইনিশিয়াল ফেজও দিলাম 500t প্লাস 30 ডিগ্রি বা একটা কিছু আমরা চিন্তা করলাম, তো এইটার পাওয়ার আসলে হবে মূলত এইটার স্কোয়ার বাই 2। এটার পাওয়ার হবে হচ্ছে অ্যামপ্লিটিউড স্কোয়ার বাই 2, ঠিক আছে। কাজে এখানে আমাদের পাওয়ারটা সেটাই অ্যামপ্লিটিউড স্কোয়ার বাই 2, এবং এটা সবসময় কনস্ট্যান্টই থাকবে, এটার ভ্যালু আসলে চেঞ্জ হবে না, কারণ যেহেতু অ্যামপ্লিটিউড পরিবর্তন হচ্ছে না। আর আরেকটা জিনিস আমরা দেখেছিলাম গতদিন, যেখান থেকে আমরা কন্টিনিউ করবো আজকে ইনশাআল্লাহ, যে অ্যাঙ্গেল মডুলেশনটা একটা নন লিনিয়ার প্রসেস। নন লিনিয়ার প্রসেস মানে কিরকম ছিল, এটা প্রপার্টিটা বলতেছিলাম যে আমাদের অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালটা দেখতে এইটাই, ঠিক আছে। তো লিনিয়ারিটি প্রুফ করতে হলে এই এই ধরনের কাজ করতে হয়। কিরকম কাজ করতে হয়? ফার্স্টে মনে করেন M1 মেসেজ সিগন্যালটাকে আমরা অ্যাঙ্গেল মডুলেশনের ভিতরে পাঠালাম, সেখান থেকে S1 পেলাম। তারপর M2 একটা ভিন্ন মেসেজ সিগন্যালকে অ্যাঙ্গেল মডুলেশন করলাম, করে আমরা S2 পেলাম। এখন এই M1 আর M2 কে যোগ করে যদি আমরা অ্যাঙ্গেল মডুলেটরের ভিতরে পাঠাই এবং লেটস সে আমরা ST পেলাম, তো এই ST-টা যদি S1T আর S2T যোগফলের সমান হয়, মানে S1T আর S2T কে আমরা সেপারেটলি যোগ করে যদি ST এর সমান পাই, তখন আমরা বলি যে আমাদের এই সিস্টেমটা লিনিয়ার। আর যদি সমান না হয় তখন আমরা বলি হচ্ছে নন লিনিয়ার, ঠিক আছে। তো এখানে আসলে সমান আসবে না, কারণ অ্যাঙ্গেলের ভেতরে ব্যাপার স্যাপার তো, তাই না। যে ধরেন আহ যদি আমরা ইয়ের ক্ষেত্রে চিন্তা করি, দুইটার ক্ষেত্রেই চাইলে আমরা চিন্তা করতে পারি। আমাদের ফেজ মডুলেশনের ক্ষেত্রে এসটা ছিল এই টাইপের, কপি করে নিই। এটা ছিল আমাদের ফেজ মডুলেশনের ক্ষেত্রে, তাই তো। এটা ছিল হচ্ছে আমাদের ফেজ মডুলেশনের ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা যদি M1 দেই তাহলে এটা আমাদের ফেজ মডুলেশন থেকে পাচ্ছিলাম আমরা, তাহলে যদি M1 দেই তাহলে এরকম জিনিস পাবো, যে M1T কে যদি আমরা দিই তাহলে সেখান থেকে ফেজ মডুলেশন করলে আমরা পাবো হচ্ছে এই টাইপের একটা জিনিস, S1T পাবো। এবং সেই S1T দেখতে হবে হচ্ছে এই টাইপের, AC cos এই 2 পাই FCT প্লাস KP M1T। প্রথম মেসেজ সিগন্যালটাকে আমরা দিচ্ছি। এবার যদি M2T মেসেজ সিগন্যালটাকে আমরা দিই, আচ্ছা M2T মেসেজ সিগন্যালটাকে যদি আমরা দিই
তাহলে আমরা পাবো S2T। তো এটা জাস্ট মেসেজ সিগন্যালটা পরিবর্তন হয়ে যাবে, এসি কজ 2 পাই FCT প্লাস KP M2T। ঠিক আছে, এখন আমরা কি বলেছি যে আমাদের লিনিয়ারিটি প্রুফ করতে হলে এই এই জিনিসটাকে দিতে হবে অ্যাঙ্গেল মডুলেশনের ভিতরে। M1T দিলাম, দিয়ে S1T পেলাম, M2T দিলাম, দিয়ে S2T পেলাম। এবার আমরা M1 প্লাস M2T দিতে চাই, যে ST টাকে পাবো আমরা। তাহলে এখন যদি M1 প্লাস M2T কে আমরা ইনপুট আকারে দিই, M1T প্লাস M2T দুইটাকে যোগ আকারে দিচ্ছি, দিলে আমরা ধরেন মডুলেশন করে পেলাম হচ্ছে এইটা, যেটাকে ভিন্ন একটা কালার দিয়ে দিই, আমরা ফেজ মডুলেশনের জন্য দেখতেছি। তো যদি এটাকে একটা অন্য কালার দিয়ে দেই, লেটস সে আমরা রেড কালার দিয়ে করতেছি। তো তাহলে এখান থেকে আমরা এসটি টাকে পাবো, এবং এসটির চেহারাটা দেখতে হবে হচ্ছে এই টাইপের। এসটি টা হবে হচ্ছে এসি কজ 2 পাই FCT প্লাস KP টাইমস M1T প্লাস M2T। ঠিক আছে, তাহলে এই দুইটাকে ইনপুট আকারে দিলে আমরা এটা পাচ্ছি। এখন কথা হচ্ছে এই ST টা কি S1T আর S2T সমান? না, তো এটাকে যদি আমরা লিখি, S1T আর S2T কে যদি আমরা যোগ করি, এই S1T প্লাস S2T যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে এসি, কপি করে নিচ্ছি বারবার না লিখে, এইটা এইটা পাবো, তার সাথে যোগ আকারে আসবে হচ্ছে আমাদের এইটা পরেরটা M2T টা, তাই না? তো এখান থেকে আমরা চাইলে এসি কমন নিতে পারি ম্যাক্সিমাম। এসি যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের দুইটা কস পার্ট থাকবে, সেটা কমন যদি নিয়ে নিই, তাহলে কজের এই দুইটা পার্ট থাকবে আর কি, মানে কস সি প্লাস কস ডি এই ফর্মুলায় এই একটা পার্ট থাকবে, তার সাথে এই একটা পার্ট থাকবে। ঠিক আছে, তো এই দুইটা আসলে যোগ করলে আমাদের ইয়ের সমান আসবে না কখনো, কারণ এই এই পার্টটাকে এসটি টাকে, এটা হচ্ছে তাহলে S1 প্লাস S2T। আর এসটি টাকে যদি আমরা লেখা ট্রাই করি, আমাদের এসটি টা কেমন ছিল, এটা একটু আমি এই পাশে নিয়ে আসি। এটা আমরা পেলাম S1 প্লাস S2T। আর এসটি টাকে যদি লেখা ট্রাই করি, এসটি টাকে লিখলে আমরা পাচ্ছি হচ্ছে এইটা। এটাকে যদি আমি এক লাইন জাস্ট ভেঙে লিখি, তাহলে এই টাইপের জিনিস আমরা পাবো। তারপরে যদি এক লাইন ভেঙে লিখি, আমরা পাবো হচ্ছে এসি কজ 2 পাই FCT প্লাস KP M1T প্লাস KP M2T, তাই না? এরকম একটা জিনিস পাবো, কেপি দিয়ে দুইটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে এই S1 প্লাস S2T আর ST এরা আসলে সমান না, নট ইকুয়ালস, তাই না? এখান থেকে আমরা দেখেই বলে দিতে পারতেছি যে এই S1T প্লাস S2T এইটা আসলে নট ইকুয়ালস ST। কাজে এটা আসলে নন লিনিয়ার রিলেশনশিপ। ঠিক আছে, যেটা আমরা দেখেছিলাম যে এই দুইটাকে যদি আমি ইনপুট আকারে দিই, আউটপুটে আমি ST পাচ্ছি। তো এই ST টা যদি S1T প্লাস S2 যোগফলের সমান হতো, তাহলে আমরা লিনিয়ার বলতে পারতাম, সমান হতো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সমান না, কাজে এটা আসলে নন লিনিয়ার প্রসেস। ঠিক আছে, আমাদের অ্যাঙ্গেল মডুলেশন মূলত একটা নন লিনিয়ার প্রসেস। ঠিক আছে, এটাই হচ্ছে আমরা প্রুফ করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা বলতে পারি যে এটা আসলে অ্যাঙ্গেল মডুলেশনটা নন লিনিয়ার। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টি। তারপরে আমাদের আরো কিছু প্রপার্টি আছে, ওগুলো একটু দ্রুত আমি বলে যাই। একটা নতুন পেজ আমি ওপেন করি।
তো এর পরের যে প্রপার্টিটা আমাদের সেটা হচ্ছে ওই যে আমরা ওইটা আপনারা অলরেডি একটু ফিল করতে পারবেন যে ওটাকে আমরা বলতেছি ইরেগুলারিটি অফ জিরো ক্রসিং। হ্যাঁ, এটা মূলত কেমন, থার্ড যে প্রপার্টিটা এটা হচ্ছে ইরেগুলারিটি এট জিরো ক্রসিং। তো এইটা মানে কি যে ধরেন আমাদের যেই মডুলেটেড সিগন্যালের ওয়েভফর্মটা আমরা তো আঁকিয়েছিলাম, তাই না? আমরা মডুলেটেড সিগন্যালের ওয়েভফর্মটা অবজার্ভ করেছি টাইম ডোমেইনে। যদি রিকল করে আসি, একটু যদি আমি কপি করে নিয়ে আসি, আমরা তো আগেরটাতে আঁকিয়েছিলাম টাইম ডোমেইন, এই যে এইটা, তাই না? তো এইখানে আমাদের মডুলেটেড সিগন্যালটাতে যদি আমরা ফোকাস করি একটু, তাহলে আপনারা বুঝবেন যে কি বলতে চাচ্ছি আসলে। হ্যাঁ, এটা কপি করে নিই। তো এইখানে আমাদের জিরো ক্রসিং বলতে কি, জিরো ক্রসিং বলতে আমরা বুঝি হচ্ছে এই যে যখন একটা ওয়েভ ফর্ম জিরো লাইনটাকে ক্রস করে, মানে এই যে টাইম আমাদের যে অ্যাক্সিসটা আছে, হ্যাঁ, এটাকে আমরা আমাদের জিরো ক্রসিং বলি। ঠিক আছে, আমাদের যে টাইম এক্সিসটা আছে এটাকে মূলত আমরা জিরো ক্রসিং বলি। তো এই টাইম এক্সিসটাকে যখন ক্রস করতেছে আমাদের মডুলেটেড সিগন্যাল গুলো, এফএম হোক বা পিএম হোক, এটা ইরেগুলার। ইরেগুলার বলতে মূলত বোঝায় যে এই যে ওয়েভ ফর্মটা নির্দিষ্ট টাইম পর পর মেসেজের সাথে ওইভাবে ফ্লাকচুয়েট করতেছে না। এইখানে যখন হচ্ছে একবার, এইখানে একবার, তো এখানে জিরো ক্রসিং গুলো কাছাকাছি, তাই না? এখানে আবার জিরো ক্রসিং গুলো দূরে দূরে, কারণ এখানে তো ওয়েভ ফর্মটা স্প্রেড হয়ে গেছে, তাই না? এখানে ওয়েভ ফর্মটা স্প্রেড হয়ে গেছে, তাই জিরো ক্রসিং গুলো দূরে দূরে। তারপর আবার যখন ওয়েভ ফর্মটা শ্রিঙ্ক হয়েছে তখন জিরো ক্রসিং গুলো কাছাকাছি। এটাকে আমরা বলতে চাচ্ছি যে ইরেগুলারিটি, ইরেগুলারিটি অফ জিরো ক্রসিং, যে জিরো ক্রসিংটা ইরেগুলার আর কি। হ্যাঁ, ইরেগুলার, এবং এর ভেতরেই মূলত আমাদের মেসেজটা আছে। এই যে জিরো ক্রসিং এর ইরেগুলারিটি, এর ভেতরেই কিন্তু আমাদের মেসেজ সিগন্যালটা হিডেন অবস্থায় আছে। কারণ যখন জিরো ক্রসিং গুলো ঘন ঘন, এই পার্টটাতে দেখছে, হ্যাঁ, জিরো ক্রসিং গুলো যখন ঘন ঘন, তখন আমরা বুঝি যে লেটস সে আমাদের মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড হাই। আবার যখন জিরো ক্রসিং গুলো ওয়াইড স্প্রেড, মানে এই পোর্শনটা লেটস সে, তো এই পোর্শনটাতে এখানে জিরো ক্রসিং গুলো একটু দূরে দূরে, তাই না? অতটা ঘন ঘন না। তো এই পোর্শনটাতে তখন আমরা বুঝি যে আমাদের মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডটা তার মানে লো। ঠিক আছে, তার মানে যেটা বলতে যাচ্ছি ফার্স্ট অফ অল, যে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে আমাদের জিরো ক্রসিং গুলো ইরেগুলার। ইরেগুলার ইন আ সেন্স যে কোথাও জিরো ক্রসিং গুলো ঘন ঘন অবস্থায় আছে কাছাকাছি, কোথাও জিরো ক্রসিং গুলো ওয়াইড স্প্রেড অবস্থায় আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, ঘন ঘন কোথাও, কোথাও এরকম একটু ওয়াইড স্প্রেড অবস্থায় আছে। এটা হচ্ছে এক নম্বর কথা, জিরো ক্রসিং গুলো ইরেগুলার। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই জিরো ক্রসিং এর ভেতরেই আসলে আমার মেসেজ সিগন্যালটা হিডেন অবস্থায় আছে। আমার যে মেসেজ সিগন্যালের কন্টেন্ট সেটাই এখানে আসলে এনকোডেড অবস্থায় আছে। যদি আমি বলতে চাই এরকম, যে যখন আমার মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড হাই, তখন আমি দেখতে পাচ্ছি যে জিরো ক্রসিং গুলো ঘন ঘন। যখন আমার মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড লো, তখন দেখতে পাচ্ছি জিরো ক্রসিং গুলো একটু ওয়াইড স্প্রেড অবস্থায় আছে। আবার যখন হাই হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড, জিরো ক্রসিং গুলো ঘন ঘন হচ্ছে। আবার যখন মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড লো হচ্ছে, জিরো ক্রসিং গুলো ওয়াইড স্প্রেড হচ্ছে। তার মানে মূলত এই জিরো ক্রসিং এর ভেতরেই আমাদের মেসেজ সিগন্যাল ইনফরমেশনটা হিডেন অবস্থায় আছে। ঠিক আছে, আচ্ছা। আহ তো এইখানে ওই এক্সাম্পল গুলোই দেওয়া হয়েছে মোটামুটি, যে আমাদের আহ এই মেসেজ সিগন্যালের সাথে সাথে যে জিরো ক্রসিং গুলো চেঞ্জ হয়, হ্যাঁ, সেটার এক্সাম্পল দেওয়া হয়েছে। এটা আমরা দেখেছি, বা আরেকটা ওয়েভ ফর্মের জন্য আমরা অবজার্ভ করেছি, তাই না? আরেকটা ওয়েভ ফর্ম বলতে যেটা সাইন ওয়েভ ছিল না, মেসেজ সিগন্যাল ছিল একটু অন্যরকম, একটা ওয়ান স্লোপের লাইন। সেকেন্ড যেটা, যে এরকম একটা লাইন এসেছে তারপরে একটা ওয়ান স্লোপের লাইন। তো এখানেও মূলত ওরকম টাইপের, যে আমাদের মেসেজ সিগন্যাল প্রথম দিকে যখন জিরো ছিল, মেসেজ সিগন্যালের প্রথম দিকে যখন জিরো ছিল, তখন জিরো ক্রসিং গুলো একদম সুন্দরভাবে ছিল। কারণ জিরো যেহেতু, মেসেজ সিগন্যালে কোনো ইম্প্যাক্ট নাই, জিরো ক্রসিং গুলো মানে ইভেনলি স্প্রেড করা, মানে ওয়েভ ফর্মটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড, কোনো চেঞ্জ নাই, কোনো স্প্রেডও নাই, বা কোনো ওরকম স্কুইজও নাই, কোথাও যে চেপে গেছে বা কোথাও যে ছড়িয়ে গিয়েছে ওরকম কোনো ব্যাপার নেই।
যেহেতু মেসেজ সিগন্যাল এখানে জিরো, মেসেজ সিগন্যাল জিরো হলে তার তো কোনো ইম্প্যাক্ট আসলে থাকবেই না স্বাভাবিক ক্যারিয়ারের উপর, তাই না? মেসেজ সিগন্যাল জিরো হলে ক্যারিয়ারের উপর তো ইম্প্যাক্ট থাকবে না, কাজেই তখন ক্যারিয়ারের এই জিরো ক্রসিং গুলো ইভেনলি স্প্রেড সুন্দরভাবে আছে। তো যখন তারপরে মেসেজ সিগন্যালের ভ্যালু যখন বাড়া শুরু হয়েছে এবং মনোটোনাসলি বাড়তেছে, মানে কন্টিনিউয়াসলি বাড়তেছে, তখন জিরো ক্রসিং গুলো আস্তে আস্তে স্কুইজ হওয়া শুরু করেছে। প্রথম দিকে একটু কাছাকাছি ছিল, যত যাচ্ছে তত এটা স্কুইজ হচ্ছে, চেপে যাচ্ছে, তত কাছাকাছি চলে আসছে জিরো ক্রসিং গুলো। কারণ এই যে মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড তো বাড়তেছে আস্তে আস্তে, তাই না? মেসেজ সিগন্যাল যেহেতু বাড়তেছে আস্তে আস্তে, তাই আমাদের জিরো ক্রসিং গুলো আস্তে আস্তে কাছে সরে আসতেছে, স্কুইজ হয়ে যাচ্ছে। এটাই আর কি, মানে মোদ্দা কথা যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের মেসেজ সিগন্যালের ইনফরমেশনটা আসলে এই জিরো ক্রসিং এর ভেতর হিডেন অবস্থায় আছে, অনেকটা এনকোডেড অবস্থায় আছে। ঠিক আছে, আচ্ছা, হোপফুলি এটা বোঝা গেল জিরো ক্রসিং এর ইরেগুলারিটি বলতে কি বোঝাতে চাচ্ছে। আচ্ছা, এর পরে আরেকটা যেটা নিয়ে আমরা কথা বলবো, ফোর্থ প্রপার্টি, সেটাও আমরা অলরেডি দেখেছি আসলে, হ্যাঁ, যে ভিজুয়ালাইজেশন ডিফিকাল্টি। হ্যাঁ, এটা তো আমরা বারবার ফিল করতে পারতেছি, আঁকাতেও কষ্ট, যেটা আমি বারবার বলতেছি যে এই ওয়েভফর্ম গুলো, এফএমপিএম এর ওয়েভফর্ম গুলো টাইম ডোমেনে আঁকাতে একটু কষ্ট এবং চোখে ভিজুয়ালাইজ করাও কঠিন। আপনারা হয়তো ল্যাব করেছেন, হার্ডওয়্যার ল্যাবে জিনিসটা ভালো ফিল করা যায়, জিনিসটা আসলে খুব একটা ভালো চোখে দেখে বোঝা যায় না, সিমুলেশন করলে তাও হয়তো কিছুটা বোঝা যায়। ভিজুয়ালাইজেশন ডিফিকাল্ট, ঠিক আছে, ভিজুয়ালাইজেশন ডিফিকাল্ট ফর অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল। চোখে দেখে খুব একটা ভালো ফিল পাওয়া যায় না, সহজভাবে যদি আমি একদম বলতে চাই, একদম বাংলা কথায় যদি বলতে চাই, অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালটাতে চোখে দেখে খুব একটা ভালো ফিল পাওয়া যায় না। কিরকম, যে ধরেন আচ্ছা, আমার কথা কি কেটে কেটে যাচ্ছে? এখানে দেখি, একটুখানি ওয়েট। আচ্ছা, ঠিক আছে, তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালে ভিজুয়ালাইজেশন কঠিন। ভিজুয়ালাইজেশন কঠিন বলতে কিরকম বোঝাতে চাচ্ছি, একটু যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করলেই বুঝবো। তো মনে করেন আমরা তো অ্যামপ্লিটিউড মডুলেশন দেখেছি, অ্যামপ্লিটিউড মডুলেশন ওয়েভফর্ম গুলো কিন্তু আমরা মোটামুটি ভালোই চোখে দেখে বুঝতে পেরেছিলাম। যেমন ডিএসবি ডাব্লিউসির কথা যদি আমি একটু বলি, ফেরত চাই এখানে, এইখানে আমাদের টাইম ডোমেন ওয়েভফর্ম গুলো কিন্তু আমরা বেশ সুন্দরভাবে আঁকাতে পেরেছি, চোখে দেখে ভালোই বোঝা যাচ্ছিল। যদি আগেরটাতে যাই, ধরেন এই যে এই ওয়েভফর্মটার কথা যদি বলতে চাই, এটা আমাদের মেসেজ সিগন্যাল ছিল। তো মেসেজ সিগন্যালের সাথে কম্পেয়ার করে যদি আমরা আঁকানোর ট্রাই করি, এখানে মেসেজটাকে খুব সহজেই চোখে পড়তো, তাই না? ধরেন এটা যদি মেসেজ সিগন্যাল হয়, আর এটা যদি আমাদের অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল হয়, এই সিগন্যালটা কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালটা, তাই না? এই সিগন্যালটা কিন্তু মূলত অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এই অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালটাকে আমরা চোখে খুব দেখে মেসেজ সিগন্যালের সাথে ভালোই রিলেট করতে পারতেছি। যেমন মেসেজটা যদি এইটা হয়, আমি কপি করে নিই, তার সাথে যদি আমি মডুলেটেড সিগন্যালটাকেও কপি করে নিই, তো একটা খুব ভালোই চোখে দেখে বোঝা যায়। কিন্তু ইয়ের ক্ষেত্রে ব্যাপারটা তেমন হয় না, সেটা তো কপি করে নেই যদি, এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে মেসেজ সিগন্যালটা বেশ সুন্দরভাবেই পাশাপাশি নিয়ে আসি, মেসেজ সিগন্যালটাকে ভালোই এখানে ফিল করা যাচ্ছে, যে এইখানে যে মেসেজটা আছে, যে অ্যামপ্লিটিউডের ভিতর, ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের ভিতর যে মেসেজটা হিডেন অবস্থায় আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? যে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের ভিতরে যেহেতু মেসেজটা এখানে হিডেন অবস্থায় আছে, এটা চোখে দেখেই বোঝা যাচ্ছে, এখানে আছে বা এখানে ইনভার্টেড অবস্থায় আছে, উল্টে যাওয়া অবস্থায় আছে।
দেখে বোঝা যাচ্ছে। কিন্তু ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কিন্তু ফ্রিকোয়েন্সি বা ফেজ মডুলেশনের ক্ষেত্রে কিন্তু সেটা চোখে দেখে বোঝা যায় না ভালো, যে কোথায় অ্যামপ্লিচিউড কম বা বেশি, এটা বা অ্যামপ্লিচিউডটা কোথায় কমতেছে কতখানিকটা, কোথায় বাড়তেছে কতখানিকটা, সেটা কিন্তু খুব একটা ভালো চোখে দেখে বোঝা যায় না। হ্যাঁ, এটা একটা সমস্যা। মূলত একদম সহজভাবে যদি আমরা বলি, আমরা চোখে দেখে টাইম ডোমেইন ওয়েভ ফর্মে যেটা ভিজুয়ালাইজ করতে পারি, চোখে দেখে আমরা বুঝতে পারি যে এই জিনিস, সেটা হচ্ছে অ্যামপ্লিচিউড। একদম বাংলা কথা, বাংলা হিসাবে, হ্যাঁ, এটা অ্যামপ্লিচিউড মডুলেশন ছিল। অ্যামপ্লিচিউড মডুলেশন ভিজুয়ালাইজেশন ইজি। হ্যাঁ, ভিজুয়ালাইজেশনটা ইজি, কিন্তু ইয়ের ক্ষেত্রে ওরকম না। তার কারণ কি? তার কারণ যে যেটা বলতে চাচ্ছি, যে আমরা চোখে দেখে বুঝি হচ্ছে অ্যামপ্লিচিউড, একদম পরিষ্কার সহজ কথা। টাইম ডোমেইনে যখনই আমরা একটা ওয়েভ ফর্ম আঁকাই, ওইখানে আমরা চোখে দেখে যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে অ্যামপ্লিচিউড। আর বাকি জিনিসপত্রগুলো আমরা আসলে অতটা ভালো বুঝতে পারি না, ফ্রিকোয়েন্সি কেমন, ফেজ গুলো কেমন, সেগুলো আমরা আসলে চোখে দেখে অত ভালো বুঝি না। তাই অ্যামপ্লিচিউড মডুলেশন সহজে আমরা চোখে দেখে বোঝা যায়, কিন্তু অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে সেই ব্যাপারটা আসলে হয় না ওভাবে। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, সেইটা হচ্ছে আমাদের ইয়েটা কি বলে, আহ, সেটা হচ্ছে আমাদের ইয়েটা আর কি, কি বলে, আমাদের ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে ব্যান্ডউইথের সাথে একটা রিলেশন। ব্যান্ডউইথের সাথে কিরকম রিলেশন, যে ধরেন আমরা তো অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডউইথ নিয়ে দেখেছি। তো অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডউইথটা আসলে তুলনামূলকভাবে কম লাগে, ঠিক আছে। কিন্তু এই অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথটা বেশি লাগে, ঠিক আছে, ব্যান্ডউইথটা বেশি লাগে। তার মানে এটা একটা সমস্যা না, যে আমার ব্যান্ডউইথ বেশি লাগার অর্থ তো এইটা সর্ট অফ আমাদের জন্য একটা ইস্যু আর কি। আমরা ব্যান্ডউইথ বেশি মানে একটা, যখন আমি পাঠানোর ট্রাই করব সিগন্যালটাকে, আমরা ব্যান্ডউইথের ব্যাপারে কথা বলছিলাম। প্রপার্টি 5টা একটু লিখি। এটা মূলত হচ্ছে সুবিধা অসুবিধা দুইটাই। ট্রেড অফ একটা টার্ম আমরা ব্যবহার করি না প্রায়। ট্রেড অফ মানে হচ্ছে কিছু পেতে হলে কিছু দিতে হয়, এই টাইপের একটা আইডিয়া। হ্যাঁ, তো এইখানে আমাদের নয়েজ ব্যান্ডউইথ ট্রেড অফ কাজ করে, নয়েজ এন্ড ব্যান্ডউইথ ট্রেড অফ, বা নয়েজ ইমিউনিটি লিখতে পারি, নয়েজ ইমিউনিটি এন্ড ব্যান্ডউইথ ট্রেড অফ। কি জিনিস আমি ব্যাখ্যা করে বলতেছি আস্তে আস্তে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আমাদের এই এফএমপিএম এর জন্য, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। ট্রেড অফ এর সহজ মানে যেটা আমি বললাম, ট্রেড অফ বলতে আমরা কি বুঝি, ট্রেড অফ মানে ট্রেড করতে হলে তো কিছু আদান প্রদান আর কি, তাই না? ট্রেড অফ বলতে সহজভাবে বলতে যদি বুঝতে চাই, আদান প্রদান। ট্রেড অফ এর একদম সহজ মিনিং হচ্ছে যে যদি আমি কিছু পেতে চাই আমাকে কিছু দিতে হবে, ঠিক আছে। তো এখানে সেই ব্যাপারটাই ঘটে। আমরা যদি নয়েজ ইমিউনিটি চাই, আমাদেরকে ব্যান্ডউইথে ছাড় দিতে হবে, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। একদম সহজভাবে যদি আমি বলে ফেলতে চাই, আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন যেটা ছিল এম, অ্যামপ্লিটিউড মডুলেশনের ব্যাপার ছিল হচ্ছে এইটা, লেস নয়েজ ইমিউন। তো লেস নয়েজ ইমিউন এটা তো আমাদের জন্য কাম্য না, তাই না? এটা আমাদের জন্য একটা ড্রব্যাক, যদি আমি বলতে চাই, এটা আমাদের জন্য একটা ড্রব্যাক, ঠিক আছে। বা ক্রস দিয়ে দিই, এটা আমাদের জন্য মূলত একটা ড্রব্যাক। কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেশনের সুবিধা ছিল যে ব্যান্ডউইডথ লাগতো লেস, লেস ব্যান্ডউইডথ। তো ব্যান্ডউইডথ কম লাগলে এটা কিন্তু আমাদের জন্য আবার অ্যাডভান্টেজ। কারণ কম ব্যান্ডউইডথ লাগার অর্থ কি, যে আপনি যেই চ্যানেলের ভেতর দিয়ে সিগন্যালটাকে পাঠাবেন সেটা সহজে চলে যেতে পারবে চ্যানেলের ভেতর দিয়ে। আমরা বলেছিলাম না যে একটা সিগন্যালের ব্যান্ডউইডথ বা ফ্রিকোয়েন্সি যদি হয়, লেটস আপনি যদি একটা 10 মেগাহার্টজ এর সিগন্যালকে পাঠাতে চান,
চ্যানেলের ভেতর দিয়ে। চ্যানেল মানে কি? চ্যানেল মানে আপনারা জানেন নাকি? চ্যানেল মানে তার হতে পারে, যে আমরা নরমাল কপার ওয়্যার হতে পারে, অথবা 10 মেগাহার্টজ এর একটা সিগন্যাল আছে আপনার, এটাকে আপনি পাঠাতে চাচ্ছেন লেটস সে ধরেন একটা কপার ওয়্যারের ভেতর দিয়ে। তো কপার ওয়্যারের ব্যান্ডউইডথ কম, আর কপার ওয়্যার হয়তো 1 মেগাহার্টজ এর একটা সিগন্যালকে যেতে দেয় সহজে। তাহলে 10 মেগাহার্টজ এর একটা সিগন্যাল যদি যাওয়ার চেষ্টা করে, আমরা এরকম টাইপের কিছু ছবি এখনো ট্রাই করি। যদিও ছবিগুলো একটু উইয়ার্ড, কিন্তু ছবিগুলো ভিজুয়ালাইজেশনের জন্য সুবিধা। যে আমার এটা 10 মেগাহার্টজ ব্যান্ডউইডথ এর সিগন্যাল, অথচ আমার চ্যানেল হচ্ছে গিয়ে 1 মেগাহার্টজ। ছবিগুলা জাস্ট ভিজুয়ালাইজেশন বোঝা যাবে। আমি তো এটাকে তো এর ভেতর দিয়ে পাঠাতে পারবো না, তাই না? 10 মেগাহার্টজ একটা সিগন্যাল তো আসলে এর ভেতর দিয়ে যেতে পারবে না তখন। তার মানে চ্যানেলের ব্যান্ডউইডথটা সবসময় মেসেজের ব্যান্ডউইডথের চেয়ে বেশি হতে হয়। চ্যানেল ব্যান্ডউইডথটা এটা সবসময় গ্রেটার দেন মেসেজ ব্যান্ডউইডথ বা সিগন্যাল ব্যান্ডউইডথ, যদি আমি বলতে চাই। সিগন্যাল ব্যান্ডউইডথের চাইতে বড় হতে হয়। যদি তা না হয় তাহলে আসলে কেটে যায়, সিগন্যালটা কেটে যায়, ডিস্টর্টেড হয়ে যায়, পুরোপুরি সিগন্যালটা যেতে পারে না। ঠিক আছে? তো কেটে গেলে তখন ইনফরমেশন লস্ট হয়, ডিস্টরশন হয়, ওটাকে আমরা ডিস্টরশন বলি। তো তার মানে আপনার যদি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল হয় একটা, তাহলে সেটাকে পাঠাতে হলে বিশেষ টাইপের চ্যানেল লাগবে। মনে করেন কপার ওয়্যার দিয়ে হয়তো যাবে। তো মনে করেন আপনি তাহলে ইয়ে দিয়ে পাঠাতে পারবেন, কোএক্সিয়াল কেবল আছে। কোএক্সিয়াল কেবল আমাদের জন্য আরো হাই হাই ব্যান্ডউইডথের একটা কেবল। কোএক্সিয়াল কেবল হতে পারে বা অপটিক্যাল ফাইবার হতে পারে, যদি লাইট সিগন্যালে কনভার্ট করতে পারি। হ্যাঁ, কোএক্সিয়াল কেবল হতে পারে। কোএক্সিয়াল কেবল মনে করেন হয়তো 10 গিগাহার্টজ একটা সিগন্যালকে পাস করতে দেয় ম্যাক্সিমাম। তার ব্যান্ডউইডথ হচ্ছে 10 গিগাহার্টজ। তার মানে তখন 10 মেগাহার্টজ এর সিগন্যালটা পাস করতে পারবে। মানে তখন চ্যানেলটা হচ্ছে অনেকটা এই টাইপের। চ্যানেলটা এখন এরকম বড়, 10 গিগাহার্টজ এর। তো তাহলে আমাদের মেসেজ সিগন্যালটা সুন্দর এর ভেতর দিয়ে চলে যেতে পারবে কোনো ডিস্টরশন ছাড়াই। ঠিক আছে? চ্যানেল ব্যান্ডউইডথটা গ্রেটার দেন সিগন্যাল ব্যান্ডউইডথ। তো তার মানে মোদ্দা কথা আমি যেটা বলতে চাচ্ছি, একটা সিগন্যালের ব্যান্ডউইডথ যদি কম হয়, এইটা আমাদের জন্য ভালো। একটা সিগন্যালের ব্যান্ডউইডথ যদি কম হয়, সেটা আমাদের জন্য ভালো। আমরা যে কোনো রকম চ্যানেল তখন ব্যবহার করতে পারি, আমাদের হাতে স্বাধীনতা থাকে। কিন্তু সিগন্যালের ব্যান্ডউইডথ যদি বড় হয়ে যায়, তখন আমাদের একটু চিন্তা ভাবনা করতে হয় যে ওটাকে কিভাবে আমি পাঠাবো, কিভাবে ট্রান্সমিট করবো, সেটা একটু চিন্তা ভাবনা করতে হয়। ঠিক আছে? সিগন্যালের ব্যান্ডউইডথ যদি বড় হয়ে যায়, সেটা আমাদের জন্য কাম্য না। লেস ব্যান্ডউইডথ আমাদের জন্য কাম্য। তো অ্যামপ্লিটিউড মডুলেশনে সেই ঘটনাটাই ঘটতো। অ্যামপ্লিটিউড মডুলেশনের ব্যান্ডউইডথ আসলে কম ছিল, এটা আমাদের জন্য ডিজায়ার। কিন্তু সমস্যা ছিল যে সেটা নয়েজ ইমিউন না অত একটা। মানে আপনি যদি অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালকে পাঠানোর ট্রাই করেন, নয়েজ ওকে ধরে ফেলে খুব সহজে, নয়েজ ওকে খুব সহজে করাপ্টেড করে ফেলে। ঠিক আছে? তো এই ট্রেড অফটা আমরা পাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে। যদি আমরা অ্যাঙ্গেল মডুলেশনের কথা চিন্তা করি, অ্যাঙ্গেল মডুলেশনে এই ট্রেড অফটা আমরা পাই, যে আমরা হয়তো একটু বেটার নয়েজ ইমিউনিটি আমরা পাবো এখানে। হ্যাঁ, নয়েজ ইমিউনিটি বেটার মানে নয়েজ আর এখন ধরতে পারবে না আমাদের সিগন্যালকে অত সহজে। কারণ আমাদের মেসেজটা এখন কোথায় এনকোড করা? মেসেজটা এখন এনকোড করা হচ্ছে ফেজের ভেতরে বা ফ্রিকোয়েন্সির ভেতরে, তাই না? অ্যাঙ্গেলের ভেতরে এনকোড করা। তো নয়েজ অ্যাঙ্গেলকে খুব একটা পরিবর্তন করতে পারে না। নয়েজ অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করে ফেলতে পারে সহজে, অ্যামপ্লিটিউডকে ধরে ফেলতে পারে, কিন্তু অ্যাঙ্গেলকে খুব একটা সহজে ধরতে পারে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বা ফেজকে চেঞ্জ করতে পারে না, ধাক্কাধাক্কি করতে পারে না সহজে। অ্যামপ্লিটিউডকে ধাক্কায় সরায় ফেলতে পারে নয়েজ, কিন্তু নয়েজ অ্যাঙ্গেলকে মানে ফেজ বা ফ্রিকোয়েন্সিকে ধাক্কাধাক্কি করে খুব একটা চেঞ্জ করতে পারে না। কাজেই অ্যাঙ্গেল মডুলেশনে আমরা বেটার নয়েজ ইমিউনিটি পাই। ঠিক আছে? মানে ভ্যাকসিনেটেড আর কি, সর্ট অফ, যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, নয়েজ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তো এটা আমাদের জন্য ভালো। বেটার নয়েজ ইমিউনিটি আমরা চাই, যে আমাদের সিগন্যালটাকে নয়েজ না ধরুক বা আমাদের সিগন্যালটাকে নয়েজ করাপ্টেড না করে ফেলুক, সেটা আমরা চাই। তো এইটার বিনিময়ে আমাদের কি দিতে হবে? একটা ট্রেড অফ তো লাগবে, যেটা আমি বলতে চাচ্ছি, তাই না? ট্রেড অফ মানে হচ্ছে আপনি যে বেটার নয়েজ ইমিউনিটি পাবেন, তার বিনিময়ে আপনাকে কিছু একটা দিতে হবে।
আউট অফ কস্ট তো কিছুই না। তো সেটাই হচ্ছে এখানে সিগন্যালের ব্যান্ডউইথটা বেড়েছে, ঠিক আছে, লার্জ ব্যান্ডউইথ। লার্জ ব্যান্ডউইথ আমরা যদিও চাই না, এটা আমাদের ডিজায়ার না, কিন্তু এটা আমাদের করা লাগে। যদি আমরা বেটার নয়েজ ইমিউনিটি চাই তাহলে ব্যান্ডউইথটা আমাদের একটু ছাড় দিতে হয়, ঠিক আছে। এইটাই হচ্ছে মূলত নয়েজ ইমিউনিটি এন্ড ব্যান্ডউইথ ট্রেড অফ। আমরা যখন এই অ্যাঙ্গেল মডুলেশনে চলে আসি তখন এই সুবিধাটা আমরা পাই, ঠিক আছে। এই তো, এটাই আর কি সহজভাবে বলতে চাচ্ছি, ঠিক আছে, বোঝা গেল হোপফুলি। আমাদের নয়েজ ইমিউনিটি আমরা চাইলে বাড়াতে পারবো, তার বিনিময়ে ব্যান্ডউইথ একটু বেশি দিতে হবে। তো ব্যান্ডউইথ বেশি হয়ে গেলে তখন চ্যানেলটা আমাদের ঠিকঠাক ভাবে চুজ করতে হবে যে কার ভেতর দিয়ে আমি পাঠাবো। মেক শিওর করতে হবে যাতে চ্যানেল ব্যান্ডউইথটাও বড় হয়, কম ব্যান্ডউইথের চ্যানেল দিয়ে পাঠাতে পারবো না। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা কিছু ব্লক ডায়াগ্রাম দেখবো যে আমরা কিভাবে জেনারেট করতে পারি বা কনভার্ট করতে পারি। হ্যাঁ, যে ধরেন একটু এফএমপিএম এর আমরা এখন জেনারেটর দেখতে চাই আর কি, বা হচ্ছে এদের ভেতর রিলেশনটা আর কি এস্টাবলিশ করতে চাই। এফএমপিএম এর রিলেশন আমরা দেখেছিলাম না, নিয়ে আসি, কোথায় ছিল, এই দুইটা রিলেশন ছিল। এটা ছিল আমাদের ফ্রিকোয়েন্সি ভ্যালু, আর এটা ছিল হচ্ছে আমাদের থেটার ভ্যালু, ফেজের ভ্যালু। এখান থেকে আমাদের মডুলেটেড সিগন্যাল গুলো এরকম আসছিল। এটা ছিল আমাদের ফেজ মডুলেটেড সিগন্যাল। এটাকে একটু কপি করে নিই। এটা হচ্ছে আমাদের ফেজ মডুলেটেড সিগন্যাল। ঠিক আছে, আর আমাদের ইয়েটা কই ছিল, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটাকে একটু আনতে চাই। এদের ক্ষেত্রে আমরা চাইলেই ফেজ মডুলেটেড সিগন্যালকে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল বানিয়ে ফেলা যায় খুব সহজেই, ঠিক আছে, রিলেশনটা থেকে আমরা পেয়ে যাবো। তো যদি ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটাকে নিয়ে আসার ট্রাই করি, সেটা দেখতে হয় হচ্ছে এই টাইপের। কোশ্চেনটাকে কপি করে আনতেছি। এই ডান পাশেটা আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য আমরা করেছিলাম, পাশাপাশি কম্পেয়ার করে করে করেছিলাম। এটা ছিল আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল। এখানে এটা, ঠিক আছে, এটা ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল। তো এদেরকে যদি আমি একটা থেকে আরেকটায় কনভার্ট করতে চাই, তো তখন আমাদের কি করা লাগবে? তখন আমাদের যেটা করা লাগবে খুব কঠিন কিছু না, সোজা জিনিসই। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে। কিরকম ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মানে কিরকম টাইপের, একটু খেয়াল করে দেখেন। এই ফেজ মডুলেটেড সিগন্যালটাকে যদি আমরা জেনারেট করতে চাই, বা এই ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটাকে যদি জেনারেট করতে চাই, ফার্স্টে মনে করেন আমরা এফএম টাকে জেনারেট করতে চাচ্ছি, ঠিক আছে, মনে করেন এফএম টাকে জেনারেট করতে চাচ্ছি। এটার কথা চিন্তা করি, এটা দিয়ে চিন্তা করতে আমাদের একটু সুবিধা হবে, তারপরে পরেরটাতে আমরা আসতেছি। এখানে মেসেজ সিগন্যালটা কোথায় আছে যদি আমরা একটু খেয়াল করি, মেসেজ সিগন্যালটা কিন্তু আছে এই জায়গাটা, তাই না? এই যে মডুলেটেড সিগন্যালটা এসটিটা, তার ভেতর এই যে থেটা পার্টটা, যেটা মানে মূলত কজের যে অ্যাঙ্গেলটা, সেখানেই তো আমাদের মেসেজটা আছে। এই যে সেটাই তো হওয়ার কথা ছিল, তাই না? কারণ আমাদের এটা যেহেতু অ্যাঙ্গেল মডুলেশন, কাজে মেসেজটা আসলে অ্যাঙ্গেলের ভেতরে থাকবে। তো এই যে এখানে ফ্রিকোয়েন্সি মডুলেটরের ক্ষেত্রে অ্যাঙ্গেলের ভেতর আমাদের আছে। আচ্ছা, তো এইটা যদি হয় তাহলে ফার্স্টে আমাদের মেসেজ সিগন্যালটাকে ইন্টিগ্রেট করতে হবে, তাই না? প্রথম কাজ হবে হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালটাকে একটা ইন্টিগ্রেটরের ভেতর দিয়ে পাঠানো। ইন্টিগ্রেটরের ভেতর দিয়ে পাঠানোর পরে আমরা নর্মালি যদি ফেজ মডুলেটর
ইউজ করি তাহলেই আমাদের কাজ হয়ে যাবে, তাই না? কারণ খেয়াল করে দেখেন যে ফেজ মডুলেটর আসলে কি কাজ করতেছে। এই যে এটাই তো ফেজ মডুলেটর। আপনি যে একটা মেসেজ সিগন্যালকে পাঠান, মেসেজ সিগন্যালকে পাঠালে সেই কেপি দিয়ে গুণ করে দেয় পার্টটাকে, তাই না? মনে করেন যে এটাকে আমি একটু এইভাবে লিখি, কম্পেয়ার করি আমরা একটু। দেখেন এইটার থেটাতে 2 পাই এফসিটি আছে, এইটার থেটাতেও 2 পাই এফসিটি আছে, এক্স্যাক্টলি সেম। তারপর এখানে যেটা কেপি, এখানে সেটাকে আমরা 2 পাই কেএফ আকারে চিন্তা করতে পারি। আর এখানে যেটা এমটি, সেটাকে আমরা ইন্টিগ্রেশন অফ এটা চিন্তা করতে পারি। যদি আমি কম্পেয়ার করতে চাই, দুজনের ভেতর কম্পেয়ার করতে চাইলে আবার একটু বলি, এখানে যেটা এসি, এখানে সেটা এসি সেম একদম। তারপর আমাদের কোসাইন পার্টটা, তাহলে এই কোসাইন পার্টটা, এই কোসাইন পার্টটা এক্স্যাক্ট মিলতেছে। তার পরের পার্টগুলো যদি আমরা একটু দেখি, এইটা আর এইটা এক্স্যাক্ট সেম, এই দুইজন এক্স্যাক্ট সেম। তারপর এখানে যেটা কেপি, এইটাকে আমরা এখানে 2 পাই কেএফ এর সাথে যদি কম্পেয়ার করতেছি, কেপির সাথে এই 2 পাই কেএফ টা এক্স্যাক্ট ম্যাচ করে। আর তফাৎ হচ্ছে কোথায়? তফাৎ হচ্ছে এই যে এখানে যেটা ডিরেক্ট মেসেজ সিগন্যাল, এখানে সেখানে মেসেজ সিগন্যালটাকে আমাদের ইন্টিগ্রেট করে দিতে হচ্ছে। মানে মেসেজ সিগন্যালটা ডিরেক্ট যদি আমি পাঠাতাম অ্যাঙ্গেল মডুলেটরের ভেতরে, তাহলেই যেটা হতো সেখানে ইন্টিগ্রেট করে অ্যাঙ্গেল মডুলেটরের ভেতরে পাঠাতে হবে আমাকে। এটার সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করার ট্রাই করি, ঠিক আছে? মানে মনে করেন আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মেসেজ সিগন্যালটা এমটি আছে এরকম, এইটাকে যদি আমি একটা ফেজ মডুলেটরের ভিতর দিয়ে পাঠাই, এটাকে আমরা একটা ফেজ মডুলেটরের ভিতর দিয়ে পাঠাচ্ছি। ফেজ মডুলেটর মানে বাম পাশেরটার কথা কি আমি চিন্তা করতেছি, ঠিক আছে? তাহলেই তো আমরা এই এসটিটা পাবো আর কি। ফেজ মডুলেটরের ভিতর দিয়ে যদি পাঠাই তাহলে তো আমি এদিককার এসটিটা পেয়ে যাবো, বাম পাশেরটা। সেটাকে ব্লু কালার করে দিচ্ছি। মানে এই যে এখানে এমটি পাঠালে এই পুরো এসটিটা আমি পেয়ে যাবো। তাহলে এখানে এমটিটা আছে কোথায়? এমটিটা এই জায়গায় আছে। তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের সাথে কম্পেয়ার করি, তফাৎ হচ্ছে জাস্ট এইটাই যে কেপির পরিবর্তে আমাদের এরকম একটা কনস্ট্যান্ট লাগবে 2 পাই কেএফ, এটাকে আমরা কেপির মতন কনসিডার করতে পারি। আর এমটিটা যেটা ছিল, নর্মাল মেসেজ সিগন্যালটা যেটা ছিল, সেটাকে ডিরেক্ট না পাঠিয়ে আমাকে ইন্টিগ্রেট করে পাঠাতে হবে, তাই না? তার মানে এইখানে যদি আমি এটার ইকুইভ্যালেন্ট ব্লক ডায়াগ্রাম আঁকানোর ট্রাই করি, আমার যে মেসেজ সিগন্যালটা আছে সেটাকে আমি ফার্স্টে ইন্টিগ্রেট করলাম, একটা ইন্টিগ্রেটর ব্লকের ভিতর দিয়ে পাঠালাম। এটা মনে করেন একটা ইন্টিগ্রেটর ব্লক যে ইন্টিগ্রেট করতে পারে, হ্যাঁ। ইন্টিগ্রেটর ব্লকের ভেতর দিয়ে যদি আমি পাঠাই তাহলে আমি কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম, তাই না? এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি, ধরেন এটাকে আমরা টাও আকারে যদি লিখে রাখতে চাই, এমটি যাই বলি না কেন, এরপরে এইটাকে আমরা সিম্পলি একটা ফেজ মডুলেটরের ভিতরে দিয়ে দিই। আচ্ছা, আর আমাদের একটা ক্যারিয়ার লাগবে। মনে করেন ক্যারিয়ারটা সেই মডুলেটরের জন্য তো একটা ক্যারিয়ার আমাদের লাগে সবসময়। সেই ক্যারিয়ারটা হচ্ছে এসি কজ ওমেগা সি। এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার, এটা হচ্ছে আমাদের মেসেজ, আর এটা হচ্ছে আমাদের ক্যারিয়ারটা, ঠিক আছে? ক্যারিয়ার আর মেসেজকে ফেজ মডুলেটর দিলে আমরা এরকম পাই। তাহলে এবার মেসেজটাকে ফার্স্টে আমরা ইন্টিগ্রেট করে নিলাম, তার মানে এই পার্টটা আমরা পেয়ে গেলাম এখানে। আমি বামে এনে লিখি, তাহলে এখানে আমরা মূলত এই পার্টটা পেয়ে যাচ্ছি যে আমি লিখতে চাই ইন্টিগ্রেশন অফ এম টাউ ডি টাউ, এটা পেয়ে গেলাম। এবার এটাকে আমি যদি একটা ফেজ মডুলেটরের ভিতর দিয়ে পাঠিয়ে দিই তাহলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে, কারণ আমরা তো কম্পেয়ার করে দেখলাম বাকি পার্টগুলো এক্স্যাক্টলি সেম। এটাকে ইন্টিগ্রেট করতেছি 0 থেকে t এর ভেতরে। এখান থেকে আমরা এই আউটপুটটা পেলাম। এবার হচ্ছে সিম্পলি আমরা এটাকে একটা ফেজ মডুলেটরের ভিতরে পাঠিয়ে দিই। সরি,
এটাকে আমরা একটা ফেজ মডুলেটরের ভিতর দিয়ে পাঠিয়ে দিই। ঠিক আছে, ক্যারিয়ারটা সে আগের মতনই দিচ্ছি আমরা, এসি কজ ওমেগা সিটি। এই তো, তাহলে আমরা এখানে এফএম সিগন্যালটাকে পেয়ে যাবো, তাই না? এফএম সিগন্যালটাকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই ডান পাশে যেটা আমরা পাবো ফাইনাল আউটপুটে এখানে কিন্তু আমরা এফএম সিগন্যালটাকে পেয়ে যাবো, মানে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল যেটা আছে। একটু বামে নিয়ে আসি, মুছে দিই আপাতত। এখানে আমরা মূলত এফএম সিগন্যালটাকে পেয়ে যাচ্ছি, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল। ঠিক আছে, তার মানে মোদ্দা কথা তফাৎটা কি দাঁড়ালো? তফাৎটা দাঁড়ালো যে আমি নর্মাল মেসেজ, আমার কাছে যদি একটা, একটু মোদ্দা কথা দাঁড়ালো হচ্ছে আমার কাছে যদি একটা ফেজ মডুলেটর থাকে, আমি সেটা দিয়ে ফেজ মডুলেশন যেমন করতে পারবো, তেমনি করে কিন্তু আমি সেইটাকে ব্যবহার করে ফ্রিকোয়েন্সি মডুলেশনও করতে পারবো। এটা ধর আমাদের পিএম সিগন্যাল, এই হচ্ছে আমাদের মেসেজ এমটি। খালি আমাকে কি করা লাগবে, একটা ইন্টিগ্রেটর ব্লক লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেসেজ, এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার, এটা হচ্ছে আমাদের মেসেজ, এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার। ঠিক আছে, তার মানে আমাদের কাছে যদি একটা একটা ফেজ মডুলেটর থাকে, সেটা দিয়ে আমরা দুইটা কাজ করে ফেলতে পারবো, একটা ব্লকেই ডাবল কাজ। কি আগে একটা অ্যাড দেখাতো না, কেয়া সাবানের অ্যাড দেখাতো, এক সাবানেই সবকিছু করা যায়। তো এখানেও আমরা, আমাদের যদি একটা ফেজ মডুলেটর ব্লক থাকে, তো ওই ফেজ মডুলেটর ব্লক থাকে, ওটা দিয়ে আমরা চাইলে পিএম সিগন্যাল যেমন জেনারেট করতে পারবো, ডিরেক্ট মেসেজটাকে যদি আমরা ফেজ মডুলেটর ব্লকের ভেতরে দিয়ে দিই, তাহলে পিএম সিগন্যাল পেয়ে যাব। আর যদি এই ফেজ মডুলেটর ব্লকটাকে ব্যবহার করে আমরা এফএম সিগন্যাল জেনারেট করতে চাই, সিম্পলি মাঝখানে একটা ইন্টিগ্রেটর আমাদের লাগবে, ইন্টিগ্রেটর এনে তারপর ফেজ মডুলেটরের ভিতর দিয়ে দিই। ঠিক আছে, কারণ এই যে এই দুইটা ওয়েভ ফর্ম কম্পেয়ার করলে আমরা কিন্তু এক্সাক্ট সেম জিনিসই দেখতেছি, এসি কজ 2 পাই এফসিটি 2 পাই এফসিটি, তারপরে একটা এখানে কেপি আছে, কেপির পরিবর্তে টোয়াইস পাই কেএফ সাম কনস্ট্যান্ট। এখানে ডিরেক্ট এমপিটাকে আমরা দিয়ে দিচ্ছিলাম ফেজ মডুলেটরে, এখানে ইন্টিগ্রেট করে মেসেজটাকে ইন্টিগ্রেট করে আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এক ব্লকেই দুই কাজ, ফেজ মডুলেটর ব্লক দিয়ে দুই। এইবার এই পুরো জিনিসটাকে আমরা একটু উল্টা ভাবে চিন্তা করি, এখানে যেহেতু আমরা ইন্টিগ্রেটর ব্যবহার করেছি, তার মানে যদি আমার কাছে এখন একটা ফ্রিকোয়েন্সি মডুলেটর থাকে, হ্যাঁ, তাহলে আমাকে ডিফারেন্সিয়েট করে পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে এখন মনে করেন যে আমার কাছে উল্টা জিনিস আছে, আমার কাছে এরকম একটা ব্লক আছে, যে আমার কোনো একটা ফ্রিকোয়েন্সি মডুলেটর ব্লক আছে, হ্যাঁ, তো ফ্রিকোয়েন্সি মডুলেটর ব্লক থাকলে আমি তো ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল জেনারেট করতেই পারি সহজে, ডিরেক্ট মেসেজ সিগন্যালটাকে দিয়ে দিব আমরা। মনে করেন এই ব্লকটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেটর একটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেটর। এখানে আমরা মেসেজ সিগন্যালটাকে দিয়ে দেই যদি এমটিটাকে, এটা হচ্ছে আমাদের মেসেজ, এবং সেই সাথে একটা ক্যারিয়ার যদি এখানে দিয়ে দিই এসি কজ ওমেগা সিটি, এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার, তাহলে এখান থেকে আমরা এফএম সিগন্যালটাকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আউটপুটে আমরা এখানে এফএম সিগন্যালটাকে পেয়ে যাচ্ছি। তো এইবার এই ফ্রিকোয়েন্সি মডুলেটর ব্লককে ব্যবহার করেই আমরা পিএম সিগন্যালও জেনারেট করতে চাই। ঠিক আছে, আগের মতন এক সাবানে দুই কাজ করতে চাই। তো এক সাবানে দুই কাজ করতে হলে কি করা লাগবে, আগের বার আমরা এখানে ইন্টিগ্রেটর ব্যবহার করেছিলাম, তাই না? যে এখানে আমরা ইন্টিগ্রেটর ব্যবহার করেছিলাম, তো এখন ইন্টিগ্রেটরের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে একটা ডিফারেন্সিয়েটর। ঠিক আছে, একটু আলাদা করে দিই আমি। স্বাভাবিক, আগে যদি আমাকে ইন্টিগ্রেট করে মেসেজটাকে পাঠানো লাগতো, তো এখন আমাকে এই পাশে আসলে একটা ডিফারেন্সিয়েটর দিয়ে ডিফারেন্সিয়েট করে তারপরে পাঠানো লাগবে, তাই না? তার মানে তখন আমার ব্লক ডায়াগ্রামটা দেখতে হবে হচ্ছে এইটা, যে আমাদের মেসেজ সিগন্যালটাকে ফার্স্টে আমরা একটা ডিফারেন্সিয়েটরের ভেতর দিয়ে দিব,
আরে আমার লাইন বাঁকা হয়ে যাচ্ছে মনে করলাম এটা একটা ডিফারেন্সিয়েটর ব্লক। তো এই ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডিডিটি করা আর কি, হ্যাঁ, টাইম ডোমেনের ডিফারেন্সিয়েশন। তো তার মানে এখানে আমি এমটিটাকে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এমটি মেসেজটা। এটাকে ডিফারেন্সিয়েট যদি আমরা করি, আমরা সর্ট অফ এই টাইপের একটা জিনিস পাবো, ডিডিটি অফ এমটি। ঠিক আছে, ইন্টিগ্রেশনে উল্টা কাজ করলাম, তারপরে এটাকে আমরা একটা ফ্রিকোয়েন্সি মডুলেটরের ভিতরে দিয়ে সিম্পলি, আগের বার ইন্টিগ্রেট করে দিয়েছিলাম, এবার হচ্ছে ডিফারেন্সিয়েট করে। এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেটর। তো ফ্রিকোয়েন্সি মডুলেটর ব্যবহার করে এখানে কিন্তু আমরা পিএমটাকে জেনারেট করতে পারবো। এটা হবে হচ্ছে আমাদের পিএম সিগন্যাল, এফএম সিগন্যাল না কিন্তু, কারণ আমরা তো এই যে ডিফারেন্সিয়েট করে দিয়েছি, তাই না? ডিফারেন্সিয়েট করে দেওয়ার কারণে এটাই হবে হচ্ছে আমাদের একটা পিএম সিগন্যাল। একটু উপরে নিয়ে যাই, ক্যারিয়ার লাগবে একটা, ক্যারিয়ারটাকে দিয়ে দিচ্ছি। মডুলেটরের ভিতরে একটা ক্যারিয়ার সবসময় লাগে, হচ্ছে আমাদের এসি কলম। ঠিক আছে, তার মানে সহজ কথা এটা দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কাছে যদি মানে এফএমপিএম মূলত প্রায় খুব কাছাকাছি জিনিস, এটাই হচ্ছে আসলে বোঝাতে চাচ্ছি। যে যদি আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন ফেজ মডুলেশন দুইটাকে করতেছি আলাদা করে, দুইটা মূলত খুবই কাছাকাছি জিনিস। আপনার কাছে একটা ব্লক থাকলেই আপনি দুইটিই জেনারেট করতে পারবেন। আপনার কাছে যদি একটা ফেজ মডুলেটর ব্লক থাকে, আপনি যেমন ফেজ মডুলেটেড সিগন্যাল জেনারেট করতে পারবেন, তেমনি মেসেজ সিগন্যালটাকে ইন্টিগ্রেট করে যদি আপনি ফেজ মডুলেটরে দেন, আপনি ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালও জেনারেট করতে পারবেন। ঠিক আছে, আর সিমিলার ভাবে যদি আপনার কাছে একটা ফ্রিকোয়েন্সি মডুলেটর ব্লক থাকে, তো আপনি তো স্বাভাবিকভাবেই তখন এফএম সিগন্যাল, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল জেনারেট করতে পারবেন, এবং সেই সাথে সাথে মেসেজটাকে যদি আপনি ডিফারেন্সিয়েট করে ফ্রিকোয়েন্সি মডুলেটরের ভেতর দিয়ে পাস করেন, তখন আপনি আসলে একটা ফেজ মডুলেটেড সিগন্যালও জেনারেট করতে পারবেন। ঠিক আছে, একটা ব্লক দিয়ে দুই রকম সিগন্যালই আপনি চাইলে জেনারেট করতে পারবেন, এটাই হচ্ছে বোঝাতে চাচ্ছি। আচ্ছা, ওকে। তো তাহলে এখন আমরা কি নিয়ে কথা বলবো? এখন আমরা কথা বলবো হচ্ছে আচ্ছা, আমরা এখন একটু ফ্রিকোয়েন্সি মডুলেশনের কিছু জিনিসপত্র, কিছু নতুন টার্মের সাথে পরিচিত হবো যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে আমরা ম্যাথ ট্যাথ করবো। এখানে আমাদের এফএম এ কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, ন্যারো ব্যান্ড এফএম, ওয়াইড ব্যান্ড এফএম, এগুলো আমরা একটু দেখবো, এবং এখানে বেশ ভালো কিছু ম্যাথও আছে। ঠিক আছে, আমরা বেজেল ফাংশন দেখবো, বেজেল ফাংশনের জিনিসপত্র, কার্সনস রুল, এগুলো একটু দেখবো। হ্যাঁ, এখান থেকে আমরা এখন মোটামুটি ফ্রিকোয়েন্সি মডুলেশন নিয়ে কথা বলবো। ফ্রিকোয়েন্সি মডুলেশনে মূলত ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলবো আর কি। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে এখন আমরা একটু ফ্রিকোয়েন্সি মডুলেশনে ডাইভ ডাউন করতে চাই। হ্যাঁ, আপনারা আগামীকাল একটা এক্সট্রা ক্লাস করবেন? আগের এক্সট্রা ক্লাসে কেউ আসেন নাই, একটা এক্সট্রা ক্লাস হলে তাহলে সুবিধা হতো আর কি আমার জন্য। করতে চান নাকি না? রোজার ভেতর কষ্ট, অন্তত একজন মানুষ হলেও আমি আর কি ধরেন লেকচার দিতে পারি, কিন্তু কেউ একজন না আসলে তো ধরেন লেকচার দেওয়া যায় না। ইফতারের আগে নেওয়া যায় ক্লাসটা? ধরেন 3:30টার পরে, এখন তো আপনাদের 3:30টার দিকে ক্লাস শেষ হয়ে যায়, তাই না? 3:30টার পরে 4টার দিকে হতে পারে। 4টার দিকে করতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু তাহলে যারা, আমি তাহলে আজকে আবারও পোস্ট করবো, একটু যারা ফ্রি থাকেন কাইন্ডলি আসেন। একজন না আসলে তাইলে তো আমি একলা একলা তো আর লেকচার দিতে পারি না, তাই না? মানে একজন আসলে তাও তো মনে হয় কেউ একজন আছে, যদিও অনলাইন, তারপরও আর কি। আগের দিন তো ওই যে সন্ধ্যার দিকে দিয়েছিলাম 7টায়, আমি মোটামুটি আধা ঘন্টা বসে টসে থেকে তারপর চলে গেছি, কি আর। যাই হোক, তাহলে আমরা এখন ফ্রিকোয়েন্সি, আচ্ছা আমি পোস্ট করে দেবো, একটা এক্সট্রা ক্লাস হলে আমাদের সুবিধা হবে। আমি আসলে চাচ্ছিলাম আপনাদের আরো একটা দুইটা এক্সট্রা ক্লাস নিতে, যাই হোক অন্তত একটা এক্সট্রা ক্লাসই নিই আমরা, নেক্সট দিন তাহলে ইয়েটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ।
আমি একটু আপনাদের লিখে লিখে আস্তে আস্তে পড়াচ্ছি, এই জন্য এক্সট্রা ক্লাসের কথা বলছি। চাইলে ধরেন টেনে যাওয়া যেত, আমি স্লাইডের জিনিসপত্রগুলোই বলতেছি, একটু আস্তে ধীরে ব্যাখ্যা করে বলার ট্রাই করছি, এই জন্য এক্সট্রা ক্লাসটা চাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে দেখব যে ফ্রিকোয়েন্সি গুলো কিভাবে চেঞ্জ হয়। ফ্রিকোয়েন্সি মডুলেশনের ব্যান্ডউইথ নিয়ে আমরা কথাবার্তা বলবো এখন। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি মডুলেশনের ব্যান্ডউইথ নিয়ে কথাবার্তা বলবো। তো যদি ওটা আমরা চিন্তা করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের ধরেন মেসেজ সিগন্যালটাকে এখন আমরা একটু স্পেসিফিক্যালি চিন্তা করি। হ্যাঁ, মনে করেন আমাদের যে মেসেজ সিগন্যালটাকে স্পেসিফিক একটা সাইন ওয়েভই চিন্তা করে নিচ্ছি, যেটা আমরা সচরাচর চিন্তা করি, কারণ সাইন ওয়েভই চিন্তা করতে সুবিধা ইকুয়েশনের দিক থেকে। হ্যাঁ, তো এটাকে আগে আমরা যেভাবে লিখতাম, ধরেন সাইন বা কজ যে কোনোটাই চিন্তা করতে পারি। সাইন কজ মূলত আমাদের সেম টাইপেরই থাকবে, ঠিক আছে। সাইন কজে খুব একটা অসুবিধা হবে না। তাহলে আমাদের মেসেজ সিগন্যালটাকে এমটি কজ 2 পাই এফএমটি আমরা চিন্তা করলাম। এখানে কার কি পরিচয়, এমটা হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড, এমটা হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড, আর এফএম হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এক্সকিউজ মি, আচ্ছা আচ্ছা, একটুখানি আমাকে সময় দেন, পিসি হ্যাং করতেছে। ওকে, ঠিক আছে। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, এমটা হচ্ছে অ্যামপ্লিটিউড, নরমালি মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড, আর এফএমটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তো তাহলে তাই যদি হয়, এফএম হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। আমরা এখান থেকে একটু রিলেট করার ট্রাই করবো ফ্রিকোয়েন্সি গুলো কেমন কি অবস্থা। তাহলে এখন যখন আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন ছিল, এফএম যখন আমাদের ছিল, তখন আমরা দেখেছিলাম যে ফ্রিকোয়েন্সিটা কিভাবে চেঞ্জ হয়। ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় হচ্ছে কেএফএমটি আকারে চলে আসে। যদি আমি একটু আগে থেকে আসি, এই যে যখন আমরা আফটার মডুলেশন করতাম, আফটার মডুলেশনের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফ্রিকোয়েন্সিটাই চেঞ্জ হবে মেসেজ সিগন্যাল অনুযায়ী, তাই না। এবং সেটা হচ্ছে এই রিলেশনটা ফলো করতো, তাই না। আফটার ফ্রিকোয়েন্সি মডুলেশন এফসি প্লাস কেএফএমটি চলে আসতো, এফসি প্লাস কেএফএমটি। তাহলে এটাই যদি আমি একটু লেখার ট্রাই করি যে আফটার ফ্রিকোয়েন্সি মডুলেশন, এটাকে ধর নীল কালি দিয়ে লিখি, আফটার এফএম, তখন আমাদের যে ফ্রিকোয়েন্সিটা, এটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, কিন্তু ওটা আবার বা ফ্রিকোয়েন্সি অফ মডুলেটেড সিগন্যাল যদি বলতে চাই। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি অফ মডুলেটেড সিগন্যাল, যেটা ফ্রিকোয়েন্সি অফ মডুলেটেড সিগন্যালটা, এটাকে আমরা এফআইটি দিয়ে লিখতাম। এফআইটি দিয়ে লিখলে সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এফসি, আগে যেটা ছিল মানে নর্মাল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, প্লাস এই এফআই বলতে আমরা বুঝি হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি, মানে যেটা টাইমের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, ইনস্ট্যান্টিনিয়াস বলতে আমরা বুঝি যেটা টাইমের একটা ফাংশন, মানে টাইমের সাথে সাথে যেটা পরিবর্তন হয়, সেগুলোকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস। তো এখানে এটা বলতে আমরা বুঝাচ্ছি ইনস্ট্যান্টিনিয়াস। ইনস্ট্যান্টিনিয়াস মানে হচ্ছে সহজভাবে, ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি মানে সহজভাবে টাইমের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, হওয়াই তো উচিত। মেসেজ সিগন্যাল যেহেতু টাইমের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, এই ফ্রিকোয়েন্সিটাও তো এখন আমাদের পরিবর্তন হতে হবে। ফ্রিকোয়েন্সির ভেতরেই তো এখন আমাদের মেসেজটা ঢুকে গেছে, তাই না। তাহলে এফসি প্লাস কেএফএমটি, যেটা আমরা দেখলাম, কেএফ এর পরিচয় ছিল হচ্ছে সেন্সিটিভিটি ফ্যাক্টর, তাই না, এটা ছিল কেএফএমটি। তাহলে এখানে যদি আমি ভ্যালুটাকে পুট করে দেই, এখানে এফসির মতন থাকলো, এফসি প্লাস আমাদের যেটা আসার কথা, এই এমটির ভ্যালু, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এম কজ 2 পাই এফএমটি। ঠিক আছে, ভ্যালুটাকে পুট করে দিচ্ছি, আর কিছুই না, এমটির ভ্যালুটাকে এখান থেকে পুট করে দিচ্ছি যখন একটা স্পেসিফিক মেসেজ সিগন্যাল আমরা চিন্তা করতেছি। হ্যাঁ, সেটাকে এখানে পুট করে দিলাম। তো এখন তাহলে আমরা যেটা করতে চাই, এইখান থেকে আমরা একটা টার্ম একটু লিখি। মনে করেন কেএফএমটাকে আমরা একসাথে নিয়ে আসলাম, এটা যেহেতু আমাদের কনস্ট্যান্ট, এটা তো একটা কনস্ট্যান্ট, তাই না, এটাকে বাইরে বের করে আনলাম কথার কথা। তাহলে এটাকে আমরা লিখতেছি এফসি প্লাস কেএফ এম, তার সাথে আমাদের কস পার্টটাকে আমরা রাখলাম, কস 2 পাই এফএমটি। ঠিক আছে, এই যে পার্টটুকু আমরা পেলাম, এটাকে আমরা বলতেছি এখন আমাদের ডেল্টা এফ।
ডেল্টা এফ মানে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ঠিক আছে? ডেল্টা এফ বলতে আমরা বোঝাতে চাচ্ছি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। মানে এই জিনিসটা কেমন, এটাকে আমি লিখি, তারপর আপনারা একটু ভালো ফিল পাবেন কি বলতে চাচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের এফসি প্লাস এটা হচ্ছে আমরা ডেল্টা এফ লিখলাম, ডেল্টা এফ cos 2 pi fmt। এই জিনিসটা দেখতে কেমন একটু আমি যদি আপনাদেরকে বলি, এই জিনিসটা আসলে কেমন, এটাই তো আমাদের ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি, মানে টাইমের সাথে সাথে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ। তাহলে ফ্রিকোয়েন্সিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, যে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে বেজ লাইন ধরে একটা কোসাইন আকারে অসিলেট করতেছে। আবার আমি বলি, এই জিনিসটাকে আমি যদি আঁকানোর ট্রাই করি, এটাই তো আমাদের এফআইটি, ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এফআইটি হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি, লিখেই রাখি। ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি মানে যেটা সময়ের সাথে সাথে ইনস্ট্যান্টে চেঞ্জ হয়, প্রতি ইনস্ট্যান্টে যার ভ্যালু চেঞ্জ হচ্ছে। এই ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সিটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি এটা কেমন, এটা মূলত একটা কজ আকারে অসিলেট হচ্ছে, কোসাইন ফাংশন আকারে অসিলেট হচ্ছে টাইমের সাথে সাথে। আমরা টাইমটাকে যদি এখানে ফোকাস করি, টাইমটা এখানে আছে কোসাইনের ভেতরে। তার মানে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, যে ধরেন আমি যদি এফআইটিটাকে আঁকার ট্রাই করি কখনো, সেটা আসলে এরকম একটা জিনিস। আমার এই বরাবর আছে হচ্ছে এফ, এই বরাবর আছে হচ্ছে টি, সরি, টাইম ডোমেইন। তো মনে করেন একটা নর্মাল কজ যদি আমি আঁকি, ধরেন 10 কজ, ধরেন ওমেগা টি, এটা যদি আমি আঁকি, তো তখন কি হয়, এই অ্যামপ্লিটিউড 10, এখানে +10, এখানে -10, তার ভেতরে আমাদের কজটা অসিলেট করে, তাই না? এরকম একটা কজ অসিলেট করে 10 কজ ওমেগা টি যদি আঁকা ট্রাই করি, তাহলে লেটস সে ধরেন আমি যদি ডেল্টা এফ কজ ওমেগা টি আঁকা ট্রাই করি, ডেল্টা এফ এর সার্টিন কোন একটা ভ্যালু আছে, লেটস সে ডেল্টা এফ এর কোন একটা সার্টিন ভ্যালু আছে, আমি এই পার্টটা ফার্স্টে ফোকাস করতেছি, ঠিক আছে? ওমেগার ভ্যালুই তো টুয়াইস পাই এফ এম, ওমেগা এম যদি চিন্তা করি, কিছু একটা ভ্যালু এখান থেকে পাবো। তো তাহলে ডেল্টা এফটা আঁকলে মূলত তার মানে এখানে ডেল্টা এফ এই অ্যামপ্লিটিউডের ভেতরে অসিলেশনটা কাজ করবে, তাই না? এটা প্লাস ডেল্টা এফ, এটা হচ্ছে মাইনাস ডেল্টা এফ, এর ভেতরে আমাদের কস্টটা অসিলেট করতে থাকে। এর সাথে যদি আমি একটা শিফটিং দিয়ে দিই, এটা তো মূলত আমাদের একটা ডিসি শিফট, যদি আমি সহজভাবে চিন্তা করি, তাই না? ডিসি শিফট মানে কি, বেজ লাইনটা শিফট হয়ে যাচ্ছে। আগে আমাদের বেজ লাইনটা হচ্ছে জিরো লাইনটা ছিল, মানে লেটস সে ধরেন আমি এরকম কিছু একটা আঁকা ট্রাই করতেছি, মনে করেন 5 প্লাস 2 কজ ওমেগা এমটি। হ্যাঁ, তাহলে ফার্স্টে যদি আমি 2 কজ ওমেগা এমটাকে আঁকা ট্রাই করি, সেটা কেমন হবে? এটা আমার যদি 2 লাইন হয়, এটা যদি আমার -2 লাইন হয়, এর ভেতর কজটা ফার্স্টে অসিলেট করবে, এটা 2, এটা -2 যদি হয়, কজটা ফার্স্টে এরকম ভাবে থাকবে। তারপরে আমি একে 5 একক যোগ করে দিচ্ছি, 5 আমি অ্যাড করে দিচ্ছি 2 কজ ওমেগা এমটির সাথে, আমি 5 ইউনিট অ্যাড করে দিচ্ছি, 5 আরো যোগ করতেছি। তখন যেটা হয়, এটাকে আমি ফার্স্ট ধরেন এইভাবে চিন্তা করলাম, এটা হচ্ছে 0 প্লাস 2 কজ ওমেগা টি, 0 প্লাস 2 কজ ওমেগা টি, মানে আমার বেজ লাইনটা ছিল হচ্ছে এই 0 টি লাইনটা। এর সাথে যখন আমি 5 অ্যাড করে দিচ্ছি, আমার বেজ লাইনটা শিফটেড হয়ে যাবে, বেজ লাইনটা এখন চলে যাবে 5 এ। হ্যাঁ, 5 এ চলে যাওয়ার অর্থ লেটস সে ধরেন 10 এ লম্বা করি, যদি এইটা আমাদের 5 হয়, কথার কথা, এইটি হবে আমাদের নিউ বেজ লাইন, ঠিক আছে? আগে 0 ছিল আমাদের বেজ লাইন, 5টা হবে বেজ লাইন। 5 থেকে 2 একক উপরে, 2 একক নিচে কস্টটা অসিলেট করবে, কারণ 5 থেকে 2 যোগ করলে 7, 5 থেকে 2 বিয়োগ করলে আসবে হচ্ছে 3, এর ভেতরে কস্টটা তখন আসলে অসিলেট করবে। মানে মনে হবে যেন এই পুরো জিনিসটাকে আমি শিফট করে এদিকে নিয়ে গেছি, এটাকে আমি টেনে এখানে নিয়ে আসছি, ঠিক আছে? এটা শিফটেড এরকম চলে আসবে। কপি করেই নিই এটাকে, এরকম একটা ব্যাপার ঘটবে আর কি, ঠিক আছে? শিফটেড হয়ে যাবে সিম্পলি, যে আমি যখন একটা 5 দিচ্ছি, আমার এই জিরো লাইনটা আসলে শিফটেড হয়ে বেজ লাইনটা 5 এ চলে গেছে, সেখান থেকে 2 একক উপরে 2 একক নিচে আমার এই কস্টটা অসিলেট করতে হবে, না ওই সর্ট অফ, যে এটাকে আমি এখানে শিফট করে এখানে নিয়ে গেছি, ঠিক আছে? এরকম একটা ব্যাপার, এটাকে টেনে ধরে এখানে উঠাই নিয়ে আসছি।
ওকে, তাহলে এইটুকু যদি বুঝি তাহলে তো এখন আমরা বুঝতেছি এই জিনিসটা দেখতে কেমন, এফসি প্লাস ডেল্টা এফএমটি। তার মানে এইখানে এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা আমাদের একটা বেজ লাইন, সেইখান থেকে ডেল্টা এফ পরিমাণ শিফট হচ্ছে। যেমন যেখানে 5 থেকে 2 একক উপরে যাচ্ছি আমি, 2 একক নিচে যাচ্ছি, 2 ইউনিট আপ 2 ইউনিট ডাউন, শিফটের ডেভিয়েশন, হ্যাঁ এটাকে আমরা বলছি ডেভিয়েশন। তাহলে যখন আমরা এরকম কিছু একটা লেখা ট্রাই করতেছি, এফ সি প্লাস ডেল্টা এফ কজ ওমেগা এম টি, তার মানে এটা হচ্ছে আমাদের বেজ লাইন যদি আমি বলতে চাই, বা যেটা ইনিশিয়ালি ছিল, ইনিশিয়ালি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ছিল আসলে এইটা, সেইখান থেকে এই ডেল্টা এফ পরিমাণ আমাদের ডেভিয়েশন হচ্ছে বা শিফটিং হচ্ছে, 2 ঘর উপরে 2 ঘর নিচে, যেমন তো এখানে এটা মূলত ডেভিয়েশন। হ্যাঁ, তাহলে এইভাবেই আসলে আমাদের ইনস্ট্যান্টানিয়াস ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে মূলত মেসেজ সিগন্যালের সাথে রিলেট হয়ে, এই মেসেজ সিগন্যালের সাথে রিলেট হয়ে মূলত আমাদের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এখানে মূলত যেটা আমাদের প্রয়োজন, ইম্পর্টেন্ট টার্ম যেটা, এই ডেল্টা এফটা যেটা আমরা লিখলাম, এফসিটা তো আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এফ আইটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস ফ্রিকোয়েন্সি। আচ্ছা সবগুলোকে একটু নাম লিখে দিই। এফ আইটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টানিয়াস ফ্রিকোয়েন্সি, এফ সিটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ইনিশিয়াল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মানে আগে যেটা ছিল, এটা হচ্ছে আমাদের এফ আইটি। এটুকু বলে আজকে শেষ করে দিচ্ছি, আর আমাকে একটু 1-2 মিনিট সময় দেন। এখানে এফ সিটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ছিল, তো মডুলেশন করার পরে এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটার মধ্যে একটা ডেভিয়েশন আসছে, আসাই উচিত, কারণ আমরা তো এখানে ফ্রিকোয়েন্সি মডুলেশন করছি, কাজেই ফ্রিকোয়েন্সিতেই তো এখন ডেভিয়েশন আসবে। অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডের ভেতরে পরিবর্তন আসছিল, তখন আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন করতেছিলাম, ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডে পরিবর্তন আসছিল। অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডে পরিবর্তন এসেছিল। এখন যদি আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন করতেছি, কাজেই ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সির ভেতরে এখন একটা পরিবর্তন এসছে, একটা ডেভিয়েশন এসছে। ঠিক আছে, এই ডেল্টা এফটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ঠিক আছে, এই ডেল্টা এফটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ডেল্টা এফ তাহলে ইকুয়েশন কি পাচ্ছি আমরা, ডেল্টা এফ হচ্ছে কে এফ টাইমস এ এম। যেখানে কে এফ এর পরিচয় কি, কে এফ হচ্ছে আমাদের সেন্সিটিভিটি ফ্যাক্টর ফর ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর এএমটা কি, এএমটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এই রিলেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা বেশ কিছু জিনিসপত্র দেখবো, ছোট ছোট ম্যাথ আছে, ম্যাথ বলতে কার্সনস রুল দেখবো, আমরা বেসেল ফাংশন দেখবো, ওইখানে এই জিনিসপত্র দেখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আপনি একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, যারা আছেন একটু আইডিটা কাইন্ডলি লিখে দেন। ঠিক আছে, আর আগামীকাল তাহলে ইনশাল্লাহ 4টার দিকে, আসলে আজান কখন? হ্যাঁ 4টার দিকে আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে একটু আসেন, আপনি যদি ফ্রি থাকেন ক্লাস না থেকে, তাহলে ক্লাসটা জয়েন করতে পারেন আর কি। 4টার দিকে একটা এক্সট্রা আমি ক্লাসরুমে পোস্ট করে দেবেন। আর পরদিন তো আপনাদের পরীক্ষায়, ফ্রাইডে 11টায়, 11:30টায় বলেছিলাম, 11:30টায় আপনাদের কুইজটা। ঠিক আছে, একটু কাইন্ডলি তাহলে যদি সুযোগ হয় কালকে ক্লাসটা জয়েন করি, আমরা তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশনের পার্টটা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো আস্তে আস্তে করে। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েরি আছে এই পর্যন্ত যতটুকু আমরা দেখলাম? কোনো কোয়েরি থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা রেকর্ডিংটা স্টপ করি।